এক সময়ের কথা, যখন একটা বাড়িতে শিলা আর ওর দুই সন্তান কিষাণ আর কিরণ থাকত। কিষাণের বিয়ের বয়স হয়ে গিয়েছিল, আর শিলা বয়সের চোটে আর পারছিল না। তাই শিলা কিষাণের জন্যে একটা মেয়ে দেখতে শুরু করে। একদিন শিলার বাড়িতে ওর বোন একটা পাত্রীর সম্বন্ধ নিয়ে আসে। তখন কিষাণও অফিস থেকে বাড়ি আসে। আরে মাসি, প্রণাম। আজ এতদিন পর। হ্যাঁ বাবা, ব্যাপারটা এমনই যে আমাকে বাড়িতে আসতে হলো। কি হয়েছে মাসি, আমাকেও বলো। আমি তোর জন্য একটা সম্বন্ধ এনেছি। খুবই সুন্দর আর খুব ভালো ব্যবহার। তুই দেখলে একবারেই পছন্দ করে নিবি। কিন্তু মাসি, সম্বন্ধ, বিয়ে, এসব কি হচ্ছে মা? আরে বাবা, তোর বিয়ের বয়স হয়ে গেছে, আমিও আর কিছু পারছি না। এখন বউ এসে বাড়িটা সামলাক। দেখো মা, তোমাকে আজ অবধি বলিনি, কিন্তু এখন বলছি। আমি একটা মেয়েকে পছন্দ করি, আর তাকেই বিয়ে করব। এ আবার কি ধরনের কথা বলছিস বাবা? এরকম বলিস না। আমাদের পরিবারে কেউ এখনো পর্যন্ত নিজের পছন্দের বিয়ে করেনি। আর দেখ, এখনো কিরণের বিয়েটাও বাকি। তুই যদি এমনভাবে বিয়ে করিস, কিরণের সাথে কে বিয়ে করবে? দেখো, আমার সামনে না এসব বাজে কথা বলাটা বন্ধ করো। একবার বলে দিয়েছি তো বলে দিয়েছি। বিয়ে করলে পুনমকেই করব, আর না হলে বিয়েটাই করব না। কিষাণ ওখান থেকে গজগজ করতে করতে বেরিয়ে যায়। কিষাণের মা আর মাসি একে অপরকে দেখতে থাকে। হে ভগবান, আজকালকার ছেলে মেয়ে, কি করা যাবে এদেরকে নিয়ে? শিলা ছেলেকে অনেক দিন ধরে বোঝাতে থাকে, কিন্তু কিষাণতেই শোনে না। শেষে শিলাকে কিষাণের কথা মানতেই হলো। ও কিষাণের বিয়ে ওর পছন্দের মেয়ে পুনমের সাথে করে দেয়। পরের দিন যেই শিলা ঘুম থেকে ওঠে, পুনম ওর সামনে একদম মডার্ন কাপড় চোপড়ে থাকে। আরে বৌমা, এ কি ধরনের কাপড় পরেছো? আর কোথায় যাবার তৈরি করছো? দেখো, আমি তো এমনই কাপড় পরবো। আমি তো আগেই ওকে বলে দিয়েছিলাম, আর আমি জবে যাচ্ছি। রাত্রে আমার খাবার বানিয়ে তৈরি রেখো। এ কি বলছে কিষাণ? দেখ তো একটু। আরে মা, কেন এত কথা বাড়াচ্ছ গো তুমি? বানিয়ে নিও খাবার। শিলা আর কিরণ হয়রান হয়ে থাকে। ওদের সামনে দিয়ে পুনম আর কিষাণ বাইকে বসে বেরিয়ে চলে যায়। বেশি বাড়াবাড়ি। কলকাতাতেও সাপোর্ট করছে। এইটা ওর নিজের পছন্দের ফল। আমাদের ভাগ্যই খারাপ। তারপর থেকে সবকিছু এমনই চলতে থাকে। বাড়ির সব কাজ কিরানি করে। পুনম শুধু চাকরি আর ঘোরাফেরাই করত। কিছু বললে উল্টো জবাব দিত। পুনমের এই ব্যবহারে শিলা আর কিরণ খুবই বিরক্ত থাকে। কিন্তু যখনই কিষণকে এই নিয়ে বলা হতো, ও নিজের মা আর বোনের সাথে লড়াই করত। একদিন কিরণের শরীর খুবই খারাপ হয়ে যায়। মা, আমার আজকে শরীর খুব খারাপ, একটু পারবো না, বৌদিকে বলো। আমি তো সব সময় ঘরের কাজ করি, এইটুকু তো করে দিক। শিলা বউ পুনমকে গিয়ে বলে। ওখানে কিষণও দাঁড়িয়েছিল, তাই পুনম কিছু বলতে পারে না। আচ্ছা ঠিক আছে, করে দেব মা, তুমি চিন্তা করো না। শাশুড়ি আর বরের চলে যেতেই পুনমের খুব রাগ ওঠে। মনে মনে শাশুড়ি আর ননদকে খুব গালাগাল করে। আমি কেন করব কাজ? বেশি বাড়াবাড়ি, দেখাচ্ছি মজা এবার। পুনম সব কালটা করে। শিলা সব দেখছিল, কিন্তু কিছু বলতেও পারছিল না। তারপরেও খাবার বানায়, জেনে বুঝে রুটি সব কাঁচা পাকা বানিয়ে দেয়। বৌমা, রুটিটা আরেকটু সেঁকে দাও, একটু কাঁচা আছে, আমি চেবাতে পারবো না। এতটুকু শুনেই পুনম ঝগড়াঝাঁটি শুরু করে দেয়। দেখো তোমার মাকে, সকাল থেকে কাজ করে যাচ্ছি, তাও এনার শান্তি নেই। রুটির মধ্যে আবার ত্রুটি বার করছে। আজ পর্যন্ত বলেছি এনার মেয়ে কিভাবে রুটি বানায়। আরে, কিরণ তো খুবই ভালো রুটি বানায়। আচ্ছা মা, তোমার যদি পছন্দ হচ্ছে না, তুমি নিজে রুটি বানিয়ে নাও। শুধু শুধু ঝামেলা বাঁধিও না। শিলা কিছু না করেই আবার খারাপ হয়ে যায়। পুনম বুঝে যায় যে বরের সামনে কি করে শাশুড়িকে খারাপ বানাতে হবে। সব কাজও উল্টো করতে থাকে, যার থেকে কেউ ওকে কাজ না করতে বলে। আর যদি বলা হয়, পুনম কাঁদতে শুরু করে দেয়, আর শাশুড়িরই ভুল ধরতে থাকে। শিলা আর কিরণের বাড়িতে থাকাই খুব মুশকিল হয়ে যায়। কেউ দুজনের সাথে কথা বলে না। শিলার শরীরও দিনের পর দিন খারাপ হয়, কিন্তু পুনম ওকে কোনো ওষুধ দেয় না। ছটপট করতে করতে একদিন মারা যায়। মা, মা, এখন তোমাকে ছাড়া আমি কি করে বাঁচবো? আমার তো কেউ নেই তোমাকে ছাড়া। এখন দেখাবো একে। চাকরানি যদি না বানিয়েছে একে, আমার নামও পুনম নয়।
কিরণ বেচারি কাঁদতে শুরু করে। কাঁদতে কাঁদতেই রাত্রেবেলা ঘুমিয়ে পড়ে। পরের দিন থেকে পুনম ননদের উপরে অত্যাচার করতে শুরু করে। কিরণের মানসিক অবস্থাও খারাপ হয়ে যায়। একদিন পুনম যখন ঘরে একলা বসে ফল খাচ্ছিল, তখনই ওর ডাইনি শাশুড়ি ওর পেছনে এসে দাঁড়ায়। অনেক অত্যাচার করেছে আমাদের উপরে, এখন আমি এসেছি এক একটা অত্যাচারের বদলা নেব। ছাড়বো না তোকে। তোর জন্যে আমার পুরো বাড়ি বরবাদ হয়ে গেল। আমি মরে গেলাম আর আমার মেয়েটার এত বাজে অবস্থা করলি তুই। কিরণ, এদিকে আয়, আমার নখগুলো এত বেড়ে গেছে, পরিষ্কার করে কেটে দে। তাড়াতাড়ি আয় নেল কাটার নিয়ে। হে ভগবান, এখন আমার মেয়েটাকে দিয়ে এইসব কাজও করাতে শুরু করে দিয়েছে। একে এবার আমি দেখাচ্ছি মজা। ডাইনি শাশুড়ি কিরণের ভেষে নেল কাটার নিয়ে আসে। পুনম খুব মজা করে ওর সামনে পা এগিয়ে দেয়। কিরণ ওর পাটা ধরে নখের সাথে সাথে ওর মাংসও বার করে দেয়। পুনম খুব জোরে চিৎকার করে ওঠে, মরে গেলাম, আমার আঙ্গুল কেটে দিল। চিৎকারের আওয়াজ শুনে কিরণ দৌড়ে দৌড়ে আসে আর পুনমকে জিজ্ঞেস করে যে কি হয়েছে। পুনম ইশারা করে জানায় যে কিরণ ওর আঙ্গুল কেটে দিয়েছে। কি বলছো পুনম? কিরণ তো আমার সামনে আছে, তুমি কার ব্যাপারে কথা বলছো? আরে এখনই তো বসে আমার নেলস কাটছিল, তারপর আঙ্গুলটাও কেটে দিল। কিরণ তো 1 ঘন্টা ধরে আমার সাথে আছে, বাইরের কাজ মেটাচ্ছে, বুঝলে? পুনম হয়রান হয়ে যায় আর কিষানের নজরে মিথ্যেবাদীও হয়ে যায়। পুনমের হাঁটাচলা করতে খুব অসুবিধা হচ্ছিল। যেমন তেমন ভাবে দাঁড়িয়ে রান্নাঘরে খাবার খেতে যায়, কারণ কিরণ কিষানের সাথে বাইরে গেছিল। রান্নাঘরে দেখে যে কিরণ কচুরি খাচ্ছে। একটু ওর আন্দাজ হতে পারে না যে কিরণ আসলে ওর শাশুড়ি কিরণের ভেসে দাঁড়িয়েছে। আরে, এক্ষুনি তো তুমি বাইরে গেছিলে। হ্যাঁ, দাদার কাজ শেষ হয়ে গেছে তাই এসে গেছি। তাহলে তুই এখানে লুকিয়ে কচুরি কি করে খাচ্ছিস? হ্যাঁ, এত সাহস কোথা থেকে এলো? পুনম কিরণের উপরে হাত ওঠাতেই যাচ্ছিল যখন কিরণ ওর হাতটা ধরে পিছনে মুচকে দেয়। পুনম আবার থেকে চিৎকার করে আর এবার আবার মিথ্যাবাদী হয়ে যায়। এখন প্রত্যেকটা দিন ডাইনি শাশুড়ি এমন কিছু করে যার জন্য পুনম কিষণের সামনে মিথ্যাবাদী হতেই থাকে। এইসব কিরণের একটু যেন অদ্ভুত লাগতে শুরু করলো। পরের দিন ডাইনি শাশুড়ি কিছু একটা নতুন করবে ভাবল। আজকে এমন কি করব যে মজা আসবে। ভাবছি এমন কিছু করি যার জন্যে সব সময়ের জন্য কিরণের সামনে ওর আসল রূপটা আসুক। ব্যাস, তারপরে ডাইনি শাশুড়ি তেমনটাই করে। যখন পুনম ফোনে ওর মায়ের সাথে কিরণকে নিয়ে বাজে কথা বলছিল, তখন ডাইনি শাশুড়ি ওখানে দাঁড়িয়ে সব কথা শুনছিল। এত রাগ উঠছিল, মনে হচ্ছিল যে পুনমের মুখটাই ভেঙে দিক, কিন্তু ওর তো অন্য মতলব ছিল। কোনো ব্যাপার না বৌমা, কর। আমার মেয়ে যতটা পারবি নিন্দা কর, এবার আমার হাতে বাঁচবি না। ডাইনি একটা হাত ঘুরিয়ে এমন একটা ব্যাপার করে যে কিরণের কাছে কনফারেন্স কল লেগে যায়। যেই কিষণ ফোনটা ওঠায় ওর মাথা ঘুরে যায়। আরে মা, তুমি চিন্তা করো না, আমি তোমার থেকে 10 পা আগে। আমি কিরণকে চাকরানি বানিয়ে রেখেছি, আর এ তো বোনকে একদমই পছন্দই করে না। ব্যাস, এরপর তোকে কি করতে হবে জানিস তো? হ্যাঁ মা, পরের সপ্তাহে যে ছেলেটা আসছে তাকে দেখতে হবে। যদি ভালো সম্বন্ধ হয় বিয়ে হতে বাধা দিতে হবে, আর যদি খারাপ হয় ওখানেই বিয়ে দিতে হবে। শাশুড়িকেও মেরে ফেললি আর কিষণ এখনো জানলো না যে তুই ওকে ওষুধই দিসনি। এরম ভাবে কিরণটাকেও পার করে দে। আর মনে রাখিস, শ্বশুর বাড়ি থেকে যেন ফেরত না আসে। তারপর তুই আর তোর বর বাড়িতে রাজ করবি। হ্যাঁ মা, এবার তুমি দেখো। এইসব কথা শুনে কিষণের মাথা ঘুরে যায়। ও বাড়ি আসে কিন্তু পুনমের সাথে একটাও কথা বলে না। এবার ও ভালো করে বুঝতে শুরু করে যে সব কিছু ওর বউয়েরই করা। ও একদিন কিরণের কাছে যায় আর ওকে জড়িয়ে ধরে। ক্ষমা করে দে বোন। আরে কি হয়েছে দাদা, সব ঠিক আছে? কিছু না, তোর একটা ভালো জায়গায় আমি বিয়ে দেব। শোন, কোনো সমস্যা হলে আমাকে এসে তুই বলবি। ঠিক আছে দাদা। সেদিনের পর থেকে কিষণ খুব চালাকি করে ওর বোনের সম্বন্ধ বাইরে দিয়েই খুব ভালো জায়গায় বিয়ে দিয়ে দেয়। আর কিরণ ওর শ্বশুর বাড়িতে খুব খুশি থাকে। পুনম কিছু বুঝতেই পারে না। তারপর কিষণ ওর ফোনে রেকর্ড করে থাকা ওর কলটাকে শোনায়। পুনমের কাছে কিচ্ছু বলার থাকে না। চুপচাপ বাড়ি থেকে না তুমি বেরিয়ে যাও, আর এখানে আর ফিরবে না, না হলে এই রেকর্ডিং পুলিশকে দিয়ে দেবো আমি। এইসব দেখে ডাইনি খুব খুশি হয়। শেষমেশ ডাইনি শাশুড়ির বদলাটা তো পুরো হয়ে যায়।